আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিল ইরান। একটি মিসাইল আকাশে উঠতেই ৮০ টুকরো, প্রতিটি টুকরো আলাদা লক্ষ্যে ছুটছে। মাত্র ১০টি মিসাইল একসঙ্গে ছুড়লে আকাশ ভরে যাবে ৮০০ বোমায়। আমেরিকার কোটি ডলারের থার্ড প্যাট্রিয়ট সিস্টেম সেদিন শুধু তাকিয়ে দেখবে। এই দৃশ্য এখন আর কল্পনা নয়, ইরান নিজেই এই সক্ষমতার কথা ঘোষণা করেছে বিশ্বের সামনে। ইরানের পার্লামেন্টের ৯০ নম্বর কমিটির ডেপুটি হেড হোসেইন আলী হাজ্জি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যা বললেন তা শুনে বিশ্বের সামরিক বিশ্লেষকরা চুপ হয়ে গেছেন। তিনি বললেন, ইসলামিক রিপাবলিকের কাছে এমন মিসাইল আছে যা আঘাত হানার আগেই ৮০টি পৃথক বোমায় বিভক্ত হয়ে যায়। একসঙ্গে ১০টি ছুড়লে ৮০০টি বোমা একযোগে ছুটবে লক্ষ্যের দিকে। তারপর সরাসরি চ্যালেঞ্জ, কোন থার্ড কোন প্যাট্রিয়ট এগুলো থামাতে পারবে? এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়। ইরান ইতিমধ্যেই ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে ২০২৬ সালের যুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ নথি করেছে জনবহুল এলাকায় বারবার এই অস্ত্র প্রয়োগ করা হয়েছে। তার মানে এই সক্ষমতা পরীক্ষিত, প্রমাণিত এবং মাঠে ব্যবহারযোগ্য। ঠিক যেদিন আমেরিকা ঘোষণা দিল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়া শুরু হবে, সেদিনই ইরান জবাব দিল মিসাইল আর ড্রোন দিয়ে। ইউএই এর দিকে ছুটল ১৫টি মিসাইল, 4টি ড্রোন। ফুজাইরার একটি তেল কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৩ জন ভারতীয় শ্রমিক আহত। ইউএই উপকূলের কাছে 2টি কার্গো জাহাজ আগুনে ভস্মীভূত। আর সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। ইরানি নৌবাহিনী নিজেই স্বীকার করল, কোনো অস্বীকার নেই, কোনো লুকো ছাপা নেই। তেহরানের ব্যাখ্যা সহজ, আমরা আগে মারিনি, আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, এটা তারই জবাব। উপসাগর জুড়ে আতঙ্ক, জোট বাঁধছে আরব বিশ্ব। সৌদি আরব তাৎক্ষণিক নিন্দা জানালেও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোন করলেন আমিরাতের প্রেসিডেন্টকে। বললেন, রিয়াদ আমিরাতের পাশে আছে, থাকবে। জিসিসি বলল, এটা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কাতার বলল, সংযম দরকার। ইইউ বলল, এটা অগ্রহণযোগ্য। কিন্তু ইরান থামেনি, থামার কোনো লক্ষণও নেই। বরং আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে তেহরান বলেছে, ইসরায়েলের খেলার পুতুল হলে শিখিয়ে দেওয়া হবে। কাচের ঘরে বসে আছো, একটা সুবিধাও নিরাপদ থাকবে না। ইউএই পাল্টে জানিয়েছে, এবার আর চুপ থাকবে না। আমেরিকার অস্ত্র ভাণ্ডারে ভয়ঙ্কর টান, এখানে আসল আতঙ্ক লুকিয়ে। মাত্র ৩৯ দিনের যুদ্ধে আমেরিকা খরচ করে ফেলেছে ১৪৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, ১০০০টি জয়েন্ট এয়ার টু সার্ফেস মিসাইল, ৩৭০টি SM-6 মিসাইল। কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমের অর্ধেকের বেশি মজুদ ইতিমধ্যেই শেষ। লকহিড মার্টিন উৎপাদন বাড়াচ্ছে, টমাহক তৈরির গতি বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পুরো মজুদ ফেরাতে লাগবে ৪ বছরেরও বেশি সময়। আর এই ৪ বছরের শূন্যতার মাঝে যদি চীনের সঙ্গে সংঘাত বাঁধে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে প্রশ্নের মুখোমুখি, যে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। সিংহের গর্জনে কাঁপল হরমুজ, পিছু হটল মার্কিন রণতরী। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের জবাবে ইরানের লৌহ কঠিন বার্তা, হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ জলপথগুলোর একটি, আবারও রণক্ষেত্রের রূপ নিল। এ পথ দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজের বড় অংশ চলাচল করে, আর এই পথের চাবিকাঠি এখন ইরানের হাতে। সে হাত আরো শক্ত হয়ে উঠল। ইরানি নৌবাহিনী দাবি করল, তারা মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজের মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন প্রজেক্ট ফ্রিডম নামে এক মিশনের ঢাক পেটাচ্ছে, তেহরান তখন সেই ঢাকের জবাব দিল কামানের গোলায়। অন্তত তাদের দাবি তাই। ইরানি নৌবাহিনী জানিয়ে দিল, দ্রুত ও কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন জায়নবাদী রণতরীগুলোকে প্রণালীতে ঢুকতেই দেওয়া হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স আরও এক ধাপ এগিয়ে জানালো, জাস্ক বন্দরের কাছে একটি যুদ্ধজাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা সতর্ক করছি, কোন বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষত আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগোনোর সংকল্প করে, তাহলে আমরা হামলা চালাবো। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, এসব দাবি সত্য না। তাদের কোনো নৌযানে হামলা হয়নি, কোনো জাহাজ ফিরেও যায়নি। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ফার্সের খবর নাকচ করে দিয়েছেন। রয়টার্স কোনো পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। সত্যিটা কি তা এখনো কুয়াশার আড়ালে। কিন্তু দাবি পাল্টা দাবির এই ডামাডোলের চেয়েও বড় কথা হলো পরিস্থিতির মারপ্যাচ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ কার্যত বন্ধ করে রেখেছে। 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে, যেন বিশাল এক পুকুরে মাছ ধরা পড়েছে জালে।
এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাঁধে মানবতার পতাকা তুলে ঘোষণা দিলেন প্রজেক্ট ফ্রিডমের। বললেন, আটকা পড়া জাহাজগুলোতে খাবার ফুরিয়ে আসছে, নাবিকদের জীবন বিপন্ন। তবে কোন দেশগুলো সাহায্য চেয়েছে, ঠিক কিভাবে অভিযান চালানো হবে সেসব প্রশ্নের উত্তর তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন। মার্কিন সেন্টকম জানালো 15,000 সেনা ও শতাধিক বিমান নিয়ে তারা প্রস্তুত। তেহরান কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড বজ্রকণ্ঠে জানিয়ে দিল, হরমুজের নিরাপত্তা তাদের হাতে। এখানে ঢুকতে হলে তাদের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে, একথা তারা বললেন সরাসরি, কোনো রাখ ঢাক না রেখে। পাশাপাশি আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই হরমুজের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানল কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল। পরে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করল, ফুজাইরা থেকে 78 নটিক্যাল মাইল দূরে ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। তবে সব নাবিক অক্ষত আছেন। হরমুজ এখন এক তপ্ত কড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে নিজের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে লড়তে বদ্ধপরিকর ইরান। মাঝখানে আটকে শত শত জাহাজ, অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। এই দাবা খেলায় পরের চাল কার, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। সত্তর বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশে অদৃশ্য প্রহরী। এই জালের মধ্য দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্ন দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সেই পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছো মেরে। মার্চের শুরুর কথা। বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্র উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঢাকঢোল নেই। একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য। বিমানটি উড়ল মাটির কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতা, ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে রাডারের দৃষ্টিসীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন। পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা সে দেখতে পায় না। ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে ঢুকে পড়ল সেই একাকী বাজ পাখি। বোমা ফেললো, লক্ষ্যে আঘাত করলো, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি। 1953 সালের পরে প্রথম কোনো শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করলো সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়। এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে করা, নিজের ঘামে তৈরি। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গ্রাহ্য করেনি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ কোসারে 88% যন্ত্রাংশ ইরানের নিজের। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার, জিপিএস নেভিগেশন, সবটাই তেহরান ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল সে ঘরে বসেই নিজের ডানা গুজিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাটে চপেটাঘাত করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসের। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ, আমাদের ঘাঁটি অভেদ্য, সেই দম্ভ আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়। শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনার বুদ্ধি, সঠিক মুহূর্তে সঠিক আঘাত করার সাহস। রাডারের অন্ধকারে যে বাজ পাখি উঠতে শিখেছে তাকে শুধু আকাশ দিয়ে আটকানো যায় না। তেহরান জ্বললে গোটা অঞ্চল জ্বলবে। ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে সৌদি আরব। ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবিয়ান, যিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনে বসেন, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানি নেতৃত্বের ওপর হামলা হলে এই অঞ্চলের আরব রাজাদের একজনও, তাদের প্রাসাদের একটা ইটও অক্ষত থাকবে না। এটা গালি না, এটা হুমকিও শুধু না, এটা একটা কৌশলগত বার্তা যা পাঠানো হয়েছে রিয়াদ, আবুধাবি, দোহা আর মানামার দিকে, যেখানে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে।
পারস্য উপসাগরের দেশগুলো, একদিকে আমেরিকা রক্ষাকর্তা, অস্ত্রের যোগানদার, নিরাপত্তার গ্যারান্টার, অন্যদিকে ইরান প্রতিবেশী, শক্তিশালী এবং এখন সরাসরি হুমকি দেওয়া একটি রাষ্ট্র। এই দুই পাটার মাঝখানে পড়েছে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। আমেরিকার পক্ষ নাও, ইরানের টার্গেট হও, দূরত্ব রাখো, আমেরিকার বিশ্বাস হারাও। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা এখন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরান সরাসরি বলেছে আমেরিকান ঘাঁটি চালু রাখলে বেঁচে থাকবে না। এটা কোনো সাধারণ কথা না, এটা একটা আলটিমেটাম। এদিকে ওয়াশিংটনে চলছে অন্য হিসাব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন, ফাইনাল ব্লো, সংক্ষিপ্ত শক্তিশালী আঘাতের একটা ঢেউ, যা ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। এক্সিওস এই তথ্য প্রথম প্রকাশ করেছে। আর শুধু তাই না, রিপোর্ট বলছে সেন্ট্রাল কমান্ড ডার্ট ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের অনুমতি চেয়েছে পশ্চিম এশিয়ায়। এটা হবে এই অস্ত্রের প্রথম সক্রিয় যুদ্ধ ব্যবহার। কেন এই অস্ত্র? কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিয়েছে এমন জায়গায় যেখানে আমেরিকার বর্তমান মিসাইল পৌঁছায় না। ইরান আগেই বুঝে গেছে আমেরিকা কি করতে পারে এবং সে অনুযায়ী নিজেকে সরিয়ে নিয়েছে। এটাকে বলে রণকৌশলী বুদ্ধিমত্তা। আরাস ড্রোন, নতুন অস্ত্রের মঞ্চায়ন। আর ঠিক এই মুহূর্তে তেহরানের রাস্তায় কি হলো? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলো নতুন প্রজন্মের আরাস ড্রোন। ইনকেলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ, জাতীয় পতাকা হাতে, উৎসবের আমেজ, আর ট্রাকের উপরে দুটো আরাস ড্রোন, যা দেখে ওয়াশিংটন আর তেল আবিব চুপ হয়ে যায়। আরাস 2 এর কথা মনে আছে? গত 21 মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছিল বলে রিপোর্ট। 2000 কিলোমিটারের বেশি পাল্লা, 150 থেকে 260 কেজি ওয়ারহেড। রাডারে ধরা কঠিন, কারণ রাডার ক্রস সেকশন অত্যন্ত কম। নতুন আরাস তার উত্তরসূরি। বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, কিন্তু সবাই জানে যা এসেছে তা আরো শক্তিশালী। ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি বললেন, শীঘ্রই এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা ভয় পাবে। আশা করি তাদের স্ট্রোক না হয়। আর তারপর যোগ করলেন, আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানকে দ্রুত কাবু করা যাবে। এই ধারণা এখন সামরিক মহলে রসিকতার বিষয় হয়ে গেছে। এটা রাগের কথা না, এটা আত্মবিশ্বাসের কথা। যে মানুষ কোণঠাসা সে এভাবে কথা বলে না, যে মানুষ জানে তার হাতে কি আছে সে এভাবে কথা বলে। তেহরান এখন একটাই বার্তা দিচ্ছে, আমাকে একা মারতে এসো না, কারণ আমি একা পড়বো না। উপসাগরের রাজারা ভাবছেন আমেরিকা হিসাব কষছে, ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, আর ইরান রাস্তায় উৎসব করছে, নতুন ড্রোন দেখাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। $500 একটা ড্রোন, আর তার সামনে মাথা নত করছে বিলিয়ন ডলারের সামরিক বাহিনী। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা লেবাননের সীমান্তে প্রতিদিনের বাস্তবতা। হিজবুল্লাহ এমন এক অস্ত্র হাতে তুলে নিয়েছে যার বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে আধুনিক প্রযুক্তিও কার্যত অসহায়। ছোট, দ্রুত, সস্তা এই 3 বৈশিষ্ট্যের ড্রোন দিয়ে তারা আধুনিক যুদ্ধের সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে। মাছি দিয়ে হাতি মারার কৌশল। FPV ড্রোন, ফার্স্ট পার্সন ভিউ। পাইলট মাথায় গগলস পরে বসে থাকে কিলোমিটার দূরে, আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পায় সামনে কি আছে, একজন সৈনিক, একটা গাড়ি, একটা বাংকার। লক্ষ্য ঠিক করো, ঝাঁপিয়ে পড়ো। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে হিজবুল্লাহ এই কৌশলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি সেনাদের উপর আছড়ে পড়ছে, নির্দিষ্ট সৈনিককে লক্ষ্য করে ঢুকে যাচ্ছে ফাঁক ফোকর দিয়ে। ইসরায়েলি বাহিনী মাথার উপর জাল টানছে, মাথা তৈরি করছে, আড়াল খুঁজছে, কিন্তু ঠেকাতে পারছে না। যে অস্ত্র রাডারকেও ফাঁকি দেয়, এই ড্রোনের শক্তি কোথায়? প্রথমত, এটা উড়ে একেবারে মাটির কাছাকাছি। ঐতিহ্যবাহী রাডার ব্যবস্থা এই উচ্চতায় কাজ করে না ঠিক মতো। পাহাড়ি আর ঘনবসতিপূর্ণ এলাকায় এই সমস্যা আরো তীব্র। দ্বিতীয়ত, কিছু মডেল রেডিও সিগন্যালের বদলে ফাইবার অপটিক তার ব্যবহার করে। মানে ইসরায়েলের সবচেয়ে উন্নত জ্যামিং প্রযুক্তি এখনো পুরোপুরি অকেজো। সিগন্যাল জ্যাম করবে কিভাবে যখন সিগন্যালই নেই? তৃতীয়ত, এটা বানাতে লাগে বাজারে পাওয়া সাধারণ যন্ত্রপাতি। কয়েকশো থেকে কয়েক হাজার ডলারে একটা ড্রোন তৈরি। হাজার হাজার বানাও, ঝাঁকে ঝাঁকে ছেড়ে দাও। এর বিরুদ্ধে আয়রন ডোম বা অন্য ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করা মানে $1 জিনিস আটকাতে $100 খরচ করা। হিসাবটা ইসরায়েলের জন্য চরম লোকসানের। যুদ্ধক্ষেত্রে মনোবলের যুদ্ধ।
ইসরায়েলি সেনারা আজ গাজা, লেবানন, উত্তর সিরিয়া একসঙ্গে একাধিক রণাঙ্গনে লড়ছে। অক্টোবর 2023 সাল থেকে থামা নেই। হারেটস পত্রিকার বিস্ফোরক রিপোর্ট বলছে, এই ক্রমাগত চাপে আইডিএফ এর ভেতরে মানসিক স্বাস্থ্য সংকট চরম আকার নিয়েছে। 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা 15 বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর এপ্রিল মাসে 6 জন সক্রিয় সেনা প্রাণ দিয়েছেন নিজের হাতে। রিজার্ভ থেকে ফিরে আসা আরও 3 জন, 2 জন পুলিশ কর্মকর্তা। একজন নাম না প্রকাশ করা সৈনিকের কথা হারেটস তুলে ধরেছে। তার ভাষায়, গোলাবারুদ আর ইন্টারসেপ্টরে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে আর মানুষের মানসিক স্বাস্থ্যে সঞ্চয় করছে। এটা ধমনী কাটা রক্তক্ষরণে ব্যান্ডেজ লাগানোর মতো। আর 2026 সালে ইসরায়েল রিজার্ভ সেনাদের বাধ্যতামূলক মনোবৈজ্ঞানিক মূল্যায়ন বাতিল করে দিয়েছে। মানে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সৈনিকরা ভেতরে ভেতরে পুড়তে পুড়তে ঘরে ফিরছে, কোনো সাহায্য ছাড়াই। ইরানের বড় ছবি। এই ড্রোন যুদ্ধকে আলাদা করে দেখলে চলবে না। এটা ইরানের বৃহত্তর কৌশলের একটি অংশ। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে, মার্কিন ইসরায়েলি যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তারা সর্বোচ্চ সতর্কতায় আছে। যুদ্ধবিরতির এই সময়টাকে তারা ব্যবহার করছে নিজেদের গুছিয়ে নিতে, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূরণ করতে, ড্রোন বাহিনী সাজাতে, সামরিক কৌশল ঝালাই করতে। হিজবুল্লাহ ড্রোন যুদ্ধ আসলে ইরানের পরীক্ষাগারে তৈরি কৌশল, যা লেবাননে কাজ করছে, তা ইরান শিখছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এফপিভি ড্রোনের কার্যকারিতা দেখে গোটা দুনিয়া নড়ে চড়ে বসেছে। ইরান আর হিজবুল্লাহ সেই পাঠ আগেই নিয়ে নিয়েছে। ইসরায়েল যেখানে অবাক হয়ে দেখছে, ইরান সেখানে পরের চাল সাজাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন দা কুমড়ো সম্পর্ক। একদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের নিজেদের অবস্থান অটল থাকা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন তপ্ত কড়াইয়ের মতো ফুটছে। সাম্প্রতিক তথ্যানুসারে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা কেবল সময়ের ব্যাপার কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই পুরো নাটকে ইরান নিজেকে এক অপরাজেয় নায়কের আসনে বসিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রাকৃতিক ইউরেনিয়ামকে অস্ত্রোপযোগী করতে হলে তাকে আকাশকুসুম কল্পনা থেকে বাস্তবে নামিয়ে আনতে হয় এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়াম 235 আইসোটোপের ঘনত্ব বাড়ানোই হলেও সমৃদ্ধকরণ। ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল এক মজুদ গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসের মতে, তেহরানের বর্তমান মজুদ দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পশ্চিমা শক্তিগুলো যখন ইরানকে চোখ রাঙানি দিচ্ছে, তখন তেহরান অত্যন্ত ধূর্ততার সাথে তাদের তুরুপের তাস খেলছে। 20% সমৃদ্ধকরণ ছিল একটি বড় মাইল ফলক, যা তারা অনায়াসেই পার করেছে। এখন 60% থেকে 90% অস্ত্রমান পৌঁছানো তাদের জন্য ডাল ভাত। বিশ্বমঞ্চে ইরান এখন এমন এক নায়কের ভূমিকায় যে শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের সার্বভৌমত্বের প্রশ্নে নড়চড় করতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন দাবি করেন যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে, তখন তেহরান অত্যন্ত দাপটের সাথে তা নাকচ করে দেয়। উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদের ভাষায় এমন প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য। ইরান নিজেকে প্রমাণ করতে চায় যে তারা কোনো অন্ধি সন্ধি করে টিকে থাকতে আসেনি, বরং তারা নিজেদের ভূগর্ভস্থ স্থাপনা, বিশেষ করে ইস্পাহানের মতো সুরক্ষিত দুর্গে বসে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছাতে চায়। গত বছরের বিমান হামলার ক্ষত নিয়েও ইরান দমে যাওয়ার পাত্র নয়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়, বড় জোর তা লঘু করা হতে পারে। তাদের এই তেজস্বী অবস্থান এটাই জানান দেয় যে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। ইরান বেশ জোর দিয়ে দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। IAEA বলছে তারা কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি। তবে অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করাই শেষ ধাপ নয়। একটি কার্যকর বোমা বানাতে আরও জটিল কিছু ধাপ পার হওয়া প্রয়োজন, যেমন ওয়ারহেড ডিজাইন, সংযোজন এবং ডেলিভারি সিস্টেম তৈরি। স্বাধীন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া লুইস বলেন, 2003 সাল পর্যন্ত ইরান ওয়ারহেড নকশার কিছু সক্ষমতা তৈরি করেছিল। এরপর সেই কর্মসূচি বন্ধ হয়েছে বলে মনে হয়। তবে তিনি সতর্ক করে বলেন, 2015 সালের চুক্তি ভেঙে পড়া এবং নতুন চুক্তির আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর ইরান আবার ওয়ারহেড তৈরির সক্ষমতা বাড়ানোর পথে হাঁটতে পারে। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক মূল্যায়নে বলা হয়, ইরান সম্ভবত 1 সপ্তাহেরও কম সময়ে একটি ডিভাইসের জন্য পর্যাপ্ত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমে এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর যারা মার্কিন দম্ভের তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাং হয়ে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল ৩৯ দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকই খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিখাতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন। এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে। ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। স্টারলিংকের জাল ছেড়ে দিল তেহরান। গোয়েন্দার খেলায় ইরানি শেষ হাসি হাসল। রাতের তেহরান শহর ঘুমিয়ে পড়েছে, রাস্তায় গাড়ির শব্দ কমে এসেছে। ইউসুফ আবাদ জেলার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বাইরে থেকে দেখলে পড়শির চোখে কিছুই ধরা পড়ার কথা নয়, কিন্তু সেই ভবনের একটা ফ্ল্যাটের দরজা ভেঙে যখন ইরানি পুলিশ ঢুকলো, তখন যা দেখলো তা রীতিমতো হতবাক করার মতো। ঘরের মেঝেতে ছড়ানো স্যাটেলাইট ডিভাইস, কোণে এনক্রিপ্টেড যোগাযোগের সরঞ্জাম, দেয়ালে মানচিত্র আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে চলমান কথোপকথন। এটা কোনো সিনেমার সেট নয়, এটা বাস্তব, এবং এটাই ছিল আমেরিকার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ গুপ্তচর নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এক ঝটকায় সেই নেটওয়ার্ক গুড়িয়ে দিল তেহরান, আর বিশ্বকে জানিয়ে দিল এই মাটিতে শত্রুর চোখ বেশিক্ষণ খোলা থাকে না। স্টারলিংককে অনেকে চেনেন শুধু একটি দ্রুতগতির ইন্টারনেট সেবা হিসেবে, কিন্তু এর আসল শক্তি অন্য জায়গায়। এটা স্থানীয় নেটওয়ার্ককে সম্পূর্ণ পাশ কাটিয়ে সরাসরি মহাকাশের স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারে। মানে কোনো দেশের সরকার চাইলেও সহজে এটা নজরদারি করতে পারে না, আটকাতে পারে না, ট্র্যাক করতে পারে না। ইরানের মতো দেশে যেখানে তথ্যের উপর রাষ্ট্রের লোহার মুঠো, যেখানে ইন্টারনেট নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ, সেখানে স্টারলিংক হয়ে উঠেছিল বিদেশি গোয়েন্দাদের স্বপ্নের অস্ত্র। ধরা যাবে না, বোঝা যাবে না, থামানো যাবে না, এমনই ধারণা ছিল। কিন্তু ইরান সেই ধারণাটাই ভেঙে দিল। তেহরানের ইউসুফ আবাদের সেই অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতারকৃতরা শুধু ছবি বা বার্তা পাঠাচ্ছিল না, পাঠাচ্ছিল সংবেদনশীল স্থানের তথ্য, কৌশলগত, সামরিক, রাষ্ট্রীয় গোপনীয়তা। গন্তব্য ছিল বিদেশে বসে থাকা তথাকথিত শত্রু নেটওয়ার্ক। সিরাজের কাছে ইস্তান প্রদেশেও একই চিত্র। আলাদা আরেক সন্দেহভাজনকে হাতে নাতে ধরল পুলিশ। হাতে স্টারলিং ডিভাইস, মুখে বিদেশি যোগ সাজসের স্বীকারোক্তি। সেও একইভাবে সংবেদনশীল এলাকার ছবি ও ভিডিও পাচার করছিল বাইরে।
তেহরান এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আকাশপথে চরবৃত্তি চললেও জবাব আসবে মাটি ফুঁড়ে। আধুনিক গোয়েন্দাগিরির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে, আর ইরান সেই নতুন সংজ্ঞার সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ফেলেছে। এটা শুধু কয়েকজনের গ্রেফতার নয়, এটা একটি বার্তা। প্রযুক্তি যতই উন্নত হোক, ইরানের নিরাপত্তা বলয় ভেদ করা সহজ নয়। হরমুজের চাবি ইরানের হাতে, ট্রাম্পের ঘুম উড়ে গেছে। গোয়েন্দা নাটকের মাঝে আরেক রণাঙ্গনে সরব তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন। ইরান সেই প্রস্তাব যাচাই করছে, তবে নিজের শর্তে, নিজের ছন্দে। পাকিস্তানকে মধ্যস্থতাকারী রেখে তেহরান জানিয়েছে, আমেরিকা যদি অবরোধ তুলে নেয়, যুদ্ধ বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ট্রাম্প এখনও সেই প্রস্তাব গিলতে পারেননি, কারণ গিলতে গেলে গলায় আটকায়। কারণ এই প্রস্তাব মানা মানে স্বীকার করে নেওয়া ইরান হেরে যায়নি। একটু থামো, হরমুজ প্রণালীর ভূগোলটা বুঝুন। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাকি অংশে তেল পাঠানোর একমাত্র জলপথ এটি। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে বয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সবার তেল এই একটাই দরজা দিয়ে বের হয়। সেই দরজার চাবি এখন ইরানের হাতে। ইরান পরিষ্কার বলছে, হরমুজে আমাদের পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের আলোয় সম্পূর্ণ বৈধ। ইরান 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের পক্ষ নয়, তাই সেই চুক্তি তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর যদি কোনো বিপর্যয় ঘটে, তার দায় আক্রমণকারীদের, আমেরিকার ও দোসরদের। এই ভাষা দুর্বলের নয়, এই ভাষা সেই মানুষের যে জানে তার হাতে তুরুপের তাস আছে। পুতিনের হাত ইরানের পিঠে। মস্কো তেহরান অক্ষ এখন লোহার মতো শক্ত। সেন্ট পিটার্সবার্গের সোনালী হল ঘরে ক্যামেরার ফ্ল্যাশ চলছে। টেবিলের এপাশে ভ্লাদিমির পুতিন, ওপাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইরাকচি। 2 হাত মেলানোর সেই ছবি শুধু একটি কূটনৈতিক সাক্ষাতের ছবি নয়, এটি একটি বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণের দলিল। পুতিন সেদিন যা বললেন তা রীতিমতো কবিতার মতো। বললেন, ইরানের জনগণ যে অসীম সাহস আর বীরত্বের সাথে নিজেদের স্বাধীনতা রক্ষা করছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বললেন, এই কঠিন সময় রাশিয়া ইরানের পাশে ছিল, আছে এবং থাকবে। রাশিয়া ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগের সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুতিনকে সরাসরি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। কূটনীতির দুনিয়ায় এর মানে কি? মানে হলো, এই সম্পর্ক এখন আর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তিগত, গভীর, কৌশলগত। ইরাকচি ফিরে এলেন একটি বার্তা নিয়ে। বললেন, সত্যিকারের বন্ধু চেনা যায় বিপদের দিনে। রাশিয়া সেই বিরল বন্ধু যে ঝড়ের রাতে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। আমেরিকা আর ইসরায়েলের হামলার মুখে যখন বিশ্বের অনেক দেশ নিরাপদ দূরত্বে সরে গেছে, তখন মস্কো এগিয়ে এসেছে বুক টান করে। এই মৈত্রী শুধু কথার নয়, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব, কূটনৈতিক সমর্থন, সব মিলিয়ে মস্কো তেহরান অক্ষ এখন এমন এক শক্তি যাকে হিসেবের বাইরে রাখার উপায় নেই। তথ্যযুদ্ধে ইরানের নতুন অধ্যায়। শেষ কথা বলেনি তেহরান। স্টার্লিং ধরা পড়েছে, হরমুজের চাবি হাতে আছে, পুতিনের কাঁধ পাশে আছে। তবু ইরান চারদিক থেকে চাপে। মার্কিন নিষেধাজ্ঞা, ইসরায়েলি হামলা, পশ্চিমা একঘরে করার চেষ্টা। কিন্তু ইতিহাস বলে, ইরান চাপে গলে যাওয়া জাতি নয়। হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী এই দেশ জানে কিভাবে ঝড় পার করতে হয়। স্টার্লিং নেটওয়ার্ক ধ্বংস করে তারা প্রমাণ করলো, আধুনিক প্রযুক্তির যুদ্ধেও তারা প্রস্তুত। হরমুজের দরজায় দাঁড়িয়ে তারা জানান দিল, অর্থনৈতিক অস্ত্রও তাদের কাছে আছে। আর পুতিনের সাথে হাত মিলিয়ে তারা বলল, কূটনৈতিক ময়দানেও একা নয় তেহরান। এই 3টি ঘটনা আলাদা নয়, এগুলো একটাই গল্পের 3টি অধ্যায়। সেই গল্পের নাম, ইরান এখনো হার মানেনি। তেহরানের বার্তা পরিষ্কার, এই মাটিতে খেলতে এলে নিজের ঘুঁকে হারাতে হবে। আর সেই খেলায় শেষ হাসি কে হাসবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে ইরান যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে সহজ জয়ের আশা করা বোকামি। ট্রাম্পের দম্ভ ও আমেরিকার অপরাজিত থাকার মিথ ধূলিসাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান যুদ্ধ হবে এক মুহূর্তের জয়, কিন্তু সেই যুদ্ধই আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়েছে নাকানি চুবানি খাওয়ার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা। ইরান যে কেবল একটি দেশ নয়, বরং এক অপরাজেয় বীরের জাতি, তা বিশ্ববাসী আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ যে এক বিশাল বিপর্যয় নিয়ে আসবে, তা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। মার্কিন সামরিক বাহিনীর তথাকথিত দাপট আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের শুরুতে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল, তা সামলাতে গিয়েই আমেরিকার জমানো ভান্ডার প্রায় শেষ। CSIS এর তথ্য মতে তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় অর্ধেক নিঃশেষ। মার্কিন ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, রানওয়ে সবই ধ্বংসস্তূপের সাক্ষী। অথচ ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো খুব সহজেই লক্ষ্য অর্জন করবেন। সেই আকাশকুসুম কল্পনা বাস্তবতার নিরিখে চুরমার হয়ে গেছে। মার্কিন সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে তাদের এখন অন্তত 3 বছর সময় লাগবে, যা বর্তমান বিশ্বে তাদের শ্রেষ্ঠত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পরাজয় লজ্জা ঢাকতে এবং আরও বড় বিপর্যয় থেকে বাঁচতে আমেরিকা বাধ্য হয়ে চীনের দুয়ারে হাত পাচ্ছে। বিশ্ব মোড়ল খ্যাত দেশটি আজ নিজে অকুল পাথারে পড়ে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। এটি কি আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি নয় যে চীনকে তারা সবসময় কোণঠাসা করার চেষ্টা করেছে, আজ সেই চীনের মধ্যস্থতায় ইরান ইস্যুতে বাঁচার পথ খুঁজছে ওয়াশিংটন। ইরানকে ঘায়েল করতে ব্যর্থ হয়ে এখন তারা কূটনৈতিক পথ খুঁজছে, যা তাদের সামরিক ব্যর্থতারই এক নগ্ন বহিঃপ্রকাশ। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কেবল তাদের নিজেদের ইস্পাত কঠিন মনোবল নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর কৌশলগত সমর্থন রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরান একা নয়। ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্কও এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পাশাপাশি বেইজিং তেহরানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মৈত্রী বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরান যেন এক পাহাড় সম আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই অকুতোভয় অবস্থানে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য সিংহাসন আজ নড়বড়ে। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি গভীর ও সংহত। যদি এই ত্রিশক্তির সমন্বয়ে বাস্তবে আরো গতি পায়, তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি চিরতরে বিদায় নেবে, এটাই নিশ্চিত। একসময় ইরানকে যারা ছাই ফেলতে ভাঙা কুলো মনে করত, আজ সেই তারাই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মূল চাবিকাঠি। ইরানের এই অদম্য যাত্রাই বলে দিচ্ছে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা আর একক কোনো শক্তির হাতের মুঠোয় থাকবে না। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, তারা প্রতিরোধের এক নতুন নক্ষত্র। যারা ভেবেছিল সামরিক চাপে ইরানকে নতজানু করা যাবে, তারা আজ নিজেরাই নতজানু হতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধে ইরান বিজয়ী, কারণ তারা কেবল নিজেদের মাটি রক্ষা করেনি, বরং বিশ্ব শক্তির অহংকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ এখন আমেরিকার জন্য এক অনন্ত যন্ত্রণার নাম। ইরান বীরের জাতি, আর এই যুদ্ধই তা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখে দিয়েছে। ইরানের হামলায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের 20 সামরিক ঘাঁটি প্রমাণ মিলল স্যাটেলাইট ছবিতে। যুদ্ধ শুরুর পর থেকে যতটা তথ্য প্রকাশে এসেছে, মার্কিন ঘাঁটিগুলোতে তার চেয়েও বেশি জোরালো আক্রমণ শানিয়েছে ইরান। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের চোখে সর্ষে ফুল। মার্কিনীদের বাঘা বাঘা যুদ্ধ বিমানকে মাটিতে নামাতে ইরানের অস্ত্রভাণ্ডারে নতুন কোনো ব্রহ্মাস্ত্র। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে চালের পর চাল চলছে, কিন্তু এবার ইরান যে চালটি দিল তাতে খোদ ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ। সমরবিদরা বলছেন, মার্কিন অহংকারের রীতিমতো আকাশ থেকে মাটিতে আছাড় মারার মতো এক মারণাস্ত্রের জানান দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন, একের পর এক হামলায় ইরানের অস্ত্রের ভাণ্ডার নাকি একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে কাগুজে বাঘ প্রমাণ করে দিয়ে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ফিনিক্স পাখির মতো আবারও সামরিক সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে পারস্যের এই সিংহ। তাহলে কি আসলে শেষ রক্ষা হলো না পেন্টাগনের? হরমুজ প্রণালীর আকাশে যুক্তরাষ্ট্রের অহংকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকে চোখের পলকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। আর এই ঘটনার পরেই পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হয়েছে চরম চাঞ্চল্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন আর আকাশপথের খবরদারির মুখে ইরান যেন এক অদম্য নায়ক। তেহরান মুখে যা বলে, কাজেও যে তা করে দেখায়, সেটি তারা সাম্প্রতিক সংঘাতের ময়দানে প্রমাণ করে দিয়েছে। মার্কিন প্রশাসনের দ্বিমুখী নীতি আর কূটনৈতিক মূল্য ঝোলানোর খেলাকে বুড়ো আঙুল দেখিয়ে IRGC স্পষ্ট বার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের দিন ফুরিয়ে এসেছে। আমেরিকার কেন্দ্রীয় কমান্ড যখন ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়ে পুরো অঞ্চলে নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, তখন ইরান কিন্তু ভুল করেনি। পাল্টা জবাবে কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল বর্ষণ করে মার্কিনীদের হাড়ে কাঁপানো জবাব দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইরানের আকাশসীমা লঙ্ঘন করতে আসা মার্কিন যুদ্ধ বিমানের বহরকে এমন তাড়া করেছে যে তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আর এই বীরত্ব গাথার পেছনে নায়ক হলো ইরানের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এক নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সেরা অস্ত্র আরাশ-ই-কামান-গির। এতদিন মার্কিনীরা ভাবত তাদের স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান বা ড্রোনকে ছোঁয়ার ক্ষমতা কারণেই, কিন্তু ইরান তাদের সেই চশমা ভেঙে চুরমার করে দিয়েছে। হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে মার্কিন ড্রোনটিকে ঘায়েল করতে ইরান প্রথমবারের মতো ময়দানে নামিয়েছে তাদের গোপন ব্রহ্মাস্ত্র আরাশ-ই-কামান-গির এয়ার ডিফেন্স সিস্টেম। বিখ্যাত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেও বিশ্লেষকরা স্বীকার করেছেন, মাসের পর মাস ধরে ইসরায়েল আর আমেরিকার ক্রমাগত হামলা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা দেয়াল এখনো অটল। স্থির রাডারের দিন শেষ, ইরানের নতুন চাল।
বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন কৌশলের মূল শক্তি হলো তারা এখন আর সহজে টার্গেট করা যায় এমন বিশাল ও স্থির রাডার সিস্টেমের উপর নির্ভর করছে না। তাদের তৈরি এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি অত্যন্ত সস্তা, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে ফেলা যায় এবং এর বিধ্বংসী ক্ষমতা নিখুঁত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতই আকাশ কাঁপানো স্টেলথ যুদ্ধ বিমান নিয়ে আসুক না কেন, আরাশ এই কামানগিরির চোখে ধুলো দেওয়া অসম্ভব। ইরান যদিও এই ক্ষেপণাস্ত্রের নিখুঁত রেঞ্জ বা পাল্লা দিয়ে এখনো বিড়ালের চোখে অন্ধকার বজায় রেখেছে, অর্থাৎ বিস্তারিত তথ্য গোপন রেখেছে, তবে যুদ্ধক্ষেত্রে এর প্রথম সফল প্রয়োগে বুঝিয়ে দিয়েছে মার্কিন বিমান বাহিনীর জন্য এটি এক চরম অশনি সংকেত। সমুদ্রের গভীর থেকে মৃত্যুর বার্তা, ইরানের আত্মঘাতী ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। সমুদ্রের কালো অন্ধকার চিরে ধেয়ে আসছে এক অদৃশ্য শিকারী, বাতাসে নয়, জমিনে নয়, আঘাত হানবে সরাসরি সমুদ্রের গভীর থেকে। ইরানের নতুন আত্মঘাতী ড্রোন এক লহমায় বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের হিসেব নিকেশ। একটি নতুন যুদ্ধের যুগ শুরু। বিশ্বের প্রথম পানির নিচে উৎক্ষেপিত আত্মঘাতী ড্রোন উন্মোচন করে ইরান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। এই ড্রোন অদৃশ্য শিকারীর মতো টার্গেটের দিকে এগিয়ে যাবে, পর মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন করবে শত্রুর শক্তি। পারস্য উপসাগর থেকে বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়তে পারে এর ভয়াল ছায়া। সাগরের গহীনে ইরানের নতুন মহাশক্তি। এই ড্রোন পানির নিচে লুকিয়ে থেকে শত্রুদের জন্য অনিবার্য মৃত্যুর ফাঁদ তৈরি করতে সক্ষম। প্রচলিত সামুদ্রিক ড্রোনগুলোর মতো এটি পৃষ্ঠে নয়, বরং গভীর থেকে অতর্কিত হামলা চালাবে। এর সবচেয়ে বড় অস্ত্র গোপনীয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিশানার নির্ভুলতা। কে রুখবে এই জল দৈত্যকে? বিশ্বের বড় নৌবাহিনীগুলো এখনও বায়ুবাহিত হুমকি মোকাবেলায় অভ্যস্ত, কিন্তু ইরানের এই নতুন আত্মঘাতী ড্রোনের কারণে নৌবাহিনীকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। সনাতন সোনার প্রযুক্তি হয়তো এই ডুবো শিকারীকে চিহ্নিত করতে পারবে না। এটি শব্দহীনভাবে চলতে পারে, পরিবর্তনশীল গভীরতায় থাকতে পারে, এমনকি একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালাতে পারে। শত্রু বুঝতেই পারবে না কখন তার দিকে এগিয়ে আসছে এক অবধারিত ধ্বংস। এআই চালিত এক ভয়ঙ্কর অস্ত্র। ইরানের এই আত্মঘাতী ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারে, হামলার সময় কৌশল নিজে নিজে ঠিক করতে পারে। মানুষ নয়, মেশিনই এখন যুদ্ধের সিদ্ধান্ত নেবে। বিশ্বের 20% তেল সরবরাহ হয় পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ দিয়ে। ইরান যদি সেখানে এই ড্রোন মোতায়েন করে, তাহলে মার্কিন যুদ্ধজাহাজ, মিত্র দেশগুলোর রণতরী এবং বাণিজ্যিক তেল ট্যাঙ্কার সবই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। কে দিল ইরানকে এই প্রযুক্তি? এই নতুন ড্রোন ইরানের নিজস্ব আবিষ্কার নাকি কোনো বিদেশি প্রযুক্তির রূপান্তর? পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন ইরান পূর্ব রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহারের ইতিহাস রাখে, তবে এবার তারা নিজস্ব কিছু করেছে। এই পানির নিচের মৃত্যুদূত হয়তো শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। বিশ্ব এখন দিশেহারা, কিভাবে আটকাবে এই হুমকি। নৌবাহিনীগুলোকে এখন নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরিতে মনোযোগ দিতে হবে। উন্নত সোনার সিস্টেম, এআই চালিত নজরদারি ড্রোন এবং সমুদ্রতলে বাধা বসানোর কৌশল গ্রহণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছু করার আগেই যদি ইরানের এই অদৃশ্য শিকারী আঘাত হানে, বিশ্বব্যাপী সামরিক প্রতিযোগিতার নতুন দিগন্ত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই সাবমেরিন যুদ্ধ প্রযুক্তিতে এগিয়ে আছে, কিন্তু ইরানের নতুন এই পানির নিচের আত্মঘাতী ড্রোন সমুদ্রতলের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। শেষ কথা, আধুনিক যুদ্ধের গতি বদলে দিচ্ছে ইরান। একটি নতুন সামরিক বিপ্লবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন শত্রুর চোখে ধুলো দিয়ে আঘাত হানতে প্রস্তুত। সমুদ্রের গভীর থেকে উঠে এসে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যুদ্ধজাহাজ, তেল ট্যাঙ্কার কিংবা সামরিক ঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘণ্টাধ্বনি, ইলন মাস্কের হুঁশিয়ারিতে উত্তাল বিশ্ব। ওয়াশিংটনের আকাশে যেন বজ্রের গর্জন। ইলন মাস্কের মরণ হুঁশিয়ারি যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের দিকেই ইঙ্গিত করছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মরণ ফাঁদ, এই সতর্কবাণী ছুঁড়ে দিয়েই ক্ষান্ত হননি টেসলা স্পেসএক্সের এই কর্ণধার। ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা মাস্কের কথায় ফুটে উঠেছে মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা, অস্ত্র নির্মাণের গলদ আর ভবিষ্যৎহীন কৌশলগত পঙ্গুত্ব।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ইরান। মাস্কের সতর্কবার্তার পর বিশ্বজুড়েই প্রশ্ন, পরবর্তী যুদ্ধ কি ইরানের সঙ্গেই? আর সেটাই কি মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা করবে? ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। মাস্কের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, ড্রোন এআই হবে আমেরিকার কফিনের শেষ পেরেক। মার্কিন প্রতিরক্ষা বাজেট $850 বিলিয়ন। মাস্কের মতে এ শুধু অর্থের আগুনে পুড়ছে কাঁচা লোহা। এক্স প্ল্যাটফর্মে তিনি ঝাঁপিয়ে পড়েছেন পেন্টাগনের গলদ উন্মোচনে। তিনি জানিয়েছেন, গতকালের যুদ্ধের অস্ত্রে আজকের রণকৌশল চলে না, ইউক্রেনই তার প্রমাণ। ড্রোন যোগে মানব সেবার মৃত্যু ঘণ্টা বাজছে। ইরানের ড্রোন স্রোতের কাছে মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান কি টিকতে পারবে? আর এআই চালিত অস্ত্র? মাস্ক সতর্ক করেছেন টার্মিনেটর পরিস্থিতির। মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। যুক্তরাষ্ট্র থেকে ইরান, আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় ইরান যেন নতুন করে জেগে উঠেছে। তিনি মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়েছেন বজ্রকণ্ঠে। আমেরিকা মুখে ফেনা তুললেই ইরানের ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে। 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে ট্রাম্প যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, তার জবাব ইরান কি দেবে স্টেলথ ড্রোনে, হাইপারসনিক মিসাইলে? বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের পরমাণু কর্মসূচি এখন চীনের টেকনোলজি ও রাশিয়ার সামরিক পরামর্শে বহুগুণ শক্তিশালী। গোপনে তৈরি হচ্ছে শাহাব-6, 4500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেট ধ্বংসে সক্ষম। জিওপলিটিক্যাল চেস গেম, মস্কো, বেইজিং, তেহরানও এখন মানচিত্রের ত্রিভুজ। রাশিয়ার X-500 মিসাইল ডিফেন্স, চীনের ড্রোন স্যাটেলাইট নেটওয়ার্ক, সবই এখন ইরানের হাতে। ক্যাসপিয়ান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে 3 মিত্র। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে, ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000+ সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই বিশ্বযুদ্ধ। কারণ রাশিয়ার কালিপ্রো মিসাইল ও চীনের সাইলো ড্রোন তখন টাইপরাইটারের মতো ক্লিক করবে ওয়াশিংটনের বিরুদ্ধে। চিত্রটা এখন এমন, মাস্ক যেন টাইটানিকের ডেক থেকে চিৎকার করছেন, হিমশৈল সোজা সামনে, অথচ ক্যাপ্টেন ট্রাম্প বাজিয়ে চলেছেন মার্কিন অজেয়তার সুর। কিন্তু বাস্তবতা কি? 2003 সালের ইরাক আক্রমণে মার্কিনরা 30 দিনে বাগদাদ দখল করেছিল। আজ ইরানের সামনে দাঁড়ালে পরিস্থিতি ভিন্ন। ইতিহাস সাক্ষী, প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধসে পড়েছে আত্মতুষ্টিতে। মাস্কের সতর্কবার্তা কি ট্রাম্প কানে নেবেন, নাকি টুইটার যুদ্ধে ব্যস্ত মার্কিন নীতি নির্ধারকরা দেখতেই পাবেন না? ইরানের ড্রোন স্রোতকে রচনা করবে ওয়াশিংটনের পতন। তবে একথা স্পষ্ট, পাশার দান এখন ইরানের হাতে, রুশ চীনা ছায়ায়। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানে অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন।
যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি: $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল: মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার: আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন: যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য: কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেন এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে, সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায় কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর: রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন। নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো। সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয় তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির ওপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়।